আসসালামু আলাইকুম। শিক্ষাঘর চ্যানেলের প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে থেকে শুরু করব এমএস ওয়ার্ড অথবা মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা অফিস কোর্স, যেটাই বলেন না কেন, এর বেসিক কোর্স। তো শুরুতেই বলে নিই, এই কোর্সটা শুধুমাত্র যারা বিগিনার লেভেলে আছেন, যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে কোনো ধারণা নেই, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। আর যারা আগে থেকেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে মোটামুটি ধারণা আছে, তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। তো আজকে আমরা যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট 2007 এর ভার্সনটা নিয়ে। তো আমি আপনাদেরকে এই প্রোগ্রামের আমি যতটুকু জানি ঠিক ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমার জানার মধ্যে অবশ্যই ভুল ত্রুটি থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা যদি ভুল ত্রুটি খুঁজে পান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্টে আমরা যে প্রোগ্রামটা কাজ করব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। এটা 2007 এর ভার্সন। আমার এই উইন্ডোজ 10 পিসিতে অলরেডি এটা ইনস্টল করা আছে। এটা আমি অনেকভাবে ওপেন করতে পারি। প্রথমত আমি এখানে সার্চ যে আইকনটা আছে, সার্চ আইকনে ক্লিক করে এটা হচ্ছে আমার সার্চ আইকন। সার্চ আইকনে ক্লিক করে আমি এখান থেকে এটাকে ক্লিক করে সার্চ করে লিখতে পারি এমএস। জাস্ট এম লিখলে এখানে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর অ্যাপসটা চলে আসবে। জাস্ট ক্লিক করলে এটা ওপেন হবে। আর ক্লিকের ক্ষেত্রে খেয়াল রাখবেন, মাউসের লেফট বাটন হচ্ছে ওকে বাটন এবং মাউসের রাইট হচ্ছে অপশন বাটন। তো আমি এখান থেকে সার্চ অপশন থেকেও ক্লিক করে কাজটা করতে পারি, অথবা আমাদের এখানে উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন যেটাকে আমরা বলি, এটাতে ক্লিক করে এখান থেকে আমি সার্চ করে দেখতে পারি কোথায় আছে মাইক্রোসফট অফিস। এটার মধ্যে ক্লিক করলে আমি এখানে মাইক্রোসফট অফিসের যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো আমি এখান থেকে দেখতে পাবো। এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, খেয়াল রাখবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এই অ্যাপসটা হচ্ছে আমি ওপেন করব। ক্লিক করলাম, এভাবে করে আমি ওপেন করতে পারবো। অথবা আরেকটা সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে মাউসের রাইট ক্লিক করব, এখান থেকে নিউতে যাব, এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, খেয়াল রাখবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আমার একটা ফাইল সহ জিনিসটা ক্রিয়েট হয়ে যাবে, ফলে আমাকে নতুন করে আর সেভ করার সময় কোনো ফাইল ক্রিয়েট করার প্রয়োজন হবে না। এটা এই ফাইলের মধ্যেই সেভটা হয়ে যাবে। আমি জাস্ট আমার নামটা লিখে দিব, এখানে এন্টার প্রেস করব, অথবা মাউসে ডাবল ক্লিক করলে আপনাদের ওপেন হয়ে যাবে। এরপরে এখানে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে 2007 ইন্টারফেস। 2010, 13, 16 বা 19, 22, 23 যা বের হচ্ছে এখন আপডেট, ওগুলা হচ্ছে ইন্টারফেসটা একটু চেঞ্জ হবে। তো আপনারা যারা বিগিনার লেভেলে আছেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা 2007 যে ভার্সনটা আছে, আমি এখন যেটা ইউজ করতেছি, এই 2007 ভার্সনটা দিয়ে আপনারা কাজ করবেন। এখানে বিগিনার লেভেলের জন্য আমি আগে বলে রাখি, হোম, ইনসার্ট, পেজ লেআউট, আমাদের এই তিনটা ট্যাব নিয়ে আমরা আলোচনা করব। আর যারা অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য পরবর্তী ভিডিওগুলোতে আমি রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ এন্ড অ্যাড-ইনস, এই 4টা অপশন বা 5টা অপশন সম্পর্কে আমি পরে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। বাট আপাতত বিগিনার লেভেলে যারা আছেন বা যারা শিখতে চাচ্ছেন মাত্র, তাদের জন্য হচ্ছে আমি শুধুমাত্র এই 3টা ট্যাব নিয়ে আলোচনা করব। তো এখানে খেয়াল রাখবেন আমি কেন 3টা ট্যাব নিয়ে কথা বলতেছি। এর হচ্ছে যে আপনার যারা কোনো অফিস আদালতে কাজ করতে যাচ্ছেন, ডিসিশনে কাজ করতে যাচ্ছেন, বা একটি স্কুলে হয়তো আপনার প্রশ্ন তৈরি করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের মোটামুটি যে ধারণাটা থাকলে আপনারা এই কাজগুলো করতে পারবেন, সেই কাজগুলোর ধারণার জন্য আমি মূলত এই 3টা ট্যাব দেখাবো। এগুলোকে আমি কেন ট্যাব বলতেছি, এগুলোকে বলা হয় ট্যাব। আমি আপনাদেরকে মার্কিং করে দেখাই। এই অপশনগুলোকে বলা হয় ট্যাব। হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাড-ইনস, এইগুলো হচ্ছে আমাদের ট্যাব। আর এই ট্যাব প্রত্যেকটা ট্যাবের আন্ডারে, যেমন ইনসার্ট ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাবের আন্ডারে আছে পেজ রিবন, এগুলোকে বলা হয় রিবন। নিচে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় রিবন, এটাকে বলা হয় রিবন। ইলাস্ট্রেশন রিবন, লিঙ্কস, হেডার এন্ড ফুটার, টেক্সট, এগুলো সব হচ্ছে কি এক একটা রিবন। প্রত্যেকটা ট্যাবের আন্ডারে এরকম নিচের দিকে যে লেখাগুলো দেখতে পাবেন, এগুলোকে সবগুলোকে বলা হয় রিবন অপশন।
আর এই রিবন অপশনের বা রিবনের আন্ডারে আবার অনেকগুলো আমাদের টুলস আছে বা অপশন আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের কাজগুলা করব। তো এখানে আমরা আপাতত যেহেতু শুধুমাত্র বিগিনার লেভেলে কাজ শিখতেছি, যার জন্য আমরা শুধুমাত্র হোম, ইনসার্ট, পেজ লেআউটটা দেখাবো। তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে হোমটাই দেখাবো, যদি সম্ভব হয় আমি ইনসার্টের একটু অংশ ধরবো। তবে ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা খেয়াল রাখবেন যাতে করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারেন, স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন, কারণ একটা কথার সাথে আরেকটা কথার লিঙ্ক করা থাকবে। ফলে আপনারা যদি স্কিপ করেন, দেখা গেছে যে একটা অংশ আপনাদের মিস চলে যেতে পারে। আর অবশ্যই যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার যদি ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো আমি শুরু করতেছি। ফার্স্ট হচ্ছে হোম। তো হোমের আন্ডারে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিপবোর্ড, একটা রিবন অপশন আছে ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ডে ফার্স্টে হচ্ছে যে পেস্ট, একটা অপশন আছে কি পেস্ট, আর একটা অপশন আছে কাট এবং কপি। এগুলো হাইড হয়ে আছে কারণ আমি এখন কোনো কিছু টাইপ করি নাই। তো এগুলো আসলে কাজটা কি, প্রথমে আমি একটা লাইন লিখি, একটা প্যারাগ্রাফের একটা লাইন লিখি, একটা অংশ লিখি। সাপোজ আমি লিখতে পারি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ঢাকা ইজ আ ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো আমি এখানে একটা লাইন লিখলাম, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দুইটা বাক্য, ঢাকা ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে এই লাইনটার মধ্যে যে সাপোজ মনে করেন যে বাংলাদেশ, এই লেখাটা, এই ওয়ার্ডটা আমি একটু কপি করতে যাচ্ছি। মোটামুটি আপনারা যারা মোবাইল ইউজ করেন, টুকটাক আপনাদের মোবাইল সম্পর্কে একটু ধারণা আছে। তো কপি শব্দটার সাথেও আমার মনে হয় আপনারা পরিচিত আছেন, যেহেতু আপনারা কম্পিউটার কিনছেন বা বর্তমান যুগে মোবাইল ইউজ করতেছেন। তো কপিটা হচ্ছে কি, মনে করেন যে এই একটা ওয়ার্ড বা একটা লাইন হতে পারে, অবশ্যই আপনাকে সিলেক্ট করে কাজ করতে হবে। তো মনে করেন যে আমি এই ওয়ার্ডটাকে কপি করে এই পাশে নিয়ে আসতে যাচ্ছি, অথবা এই এতটুকু স্মল কান্ট্রি, এই জিনিসটাকে আমি সিলেক্ট করে এই পাশে নিয়ে আসতে যাচ্ছি কপি করে। তো এটাকে কি করব, আগে সিলেক্ট করলাম, মাউসের লেফট চেপে সিলেক্ট করব, এরপরে কপি বাটনে প্রেস করব, কপিতে প্রেস করলাম, মাউসের কার্সারটা এখানে রাখলাম, এরপরে পেস্টের মধ্যে ক্লিক করলে আমার এই লেখাটা, যে ওয়ার্ডটা আমি সিলেক্ট করলাম, সেই ওয়ার্ডটা আমার এখানে কপি হয়ে গেছে। তো কপি মানে হচ্ছে একই ওয়ার্ড বা একই লাইন আপনার এখানেও থাকবে, আবার এখানেও থাকবে। আর আরেকটা অপশন হচ্ছে কাট। তো কাটের মানে কি, মনে করেন যে আমি এই স্মল কান্ট্রি যে ওয়ার্ডটা আছে সেটা আমি কেটে দিই ব্যাক স্পেস দিয়ে। মনে করেন যে আমি ক্যাপিটাল যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটাকে আমি এখান থেকে মুভ করব। কপি মানে হচ্ছে ওয়ার্ডটা এখানেও থাকবে, যেখানে আমি নিয়ে যেতে যাচ্ছি সেখানেও থাকবে। আর মুভ বা কাটের মানে হচ্ছে এই ওয়ার্ডটা সরাসরি এখান থেকে কেটে নিয়ে গিয়ে আমি অন্য কোথাও বসাই দিব। তো মনে করেন যে আমি ক্যাপিটাল ওয়ার্ডটা কাট করতে যাচ্ছি, তাহলে আমি এখানে কাটে ক্লিক করে কার্সারটা এখানে রেখে এখানে পেস্টের মধ্যে ক্লিক করে দিলে এটা কাট হয়ে যাবে। তো এগুলা কিন্তু এই যে কপি, কাট, তারপর পেস্ট, এগুলা কিন্তু শর্টকাট, কিবোর্ডে যে শর্টকাট কি আছে এগুলা প্রেস করে আমরা করতে পারি। যেমন কাটের জন্য আপনারা কন্ট্রোল এক্স, দেখেন এখানে একটা প্রিভিউ লেখা উঠবে, এই যে কাট, কন্ট্রোল আর এক্স প্রেস করলে আপনাদের কাট হয়ে যায়, শর্টকাট কি। আবার কন্ট্রোল সি দিয়ে আপনারা কপি করতে পারেন, অবশ্যই সিলেক্ট করে কাজ করতে হবে। আর কাট করেন অথবা কপি করেন, যেটাই করেন না কেন, অবশ্যই আপনাদেরকে পেস্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল ভি প্রেস করতে হবে। কাট এবং কপি এর পরে পেস্ট করার জন্য কন্ট্রোল ভি প্রেস করতে হবে। তো এরপরে হচ্ছে ফরম্যাট প্রিন্টের অপশনটা কাজ কি, এটার কাজ হচ্ছে মনে করেন যে আমি এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবো। এই পেজটা যদি অনেক বেশি ছোট মনে হয় আমার কাছে, তো সেক্ষেত্রে আমি কি করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা অপশন আছে, এই যে 110%, এবং আমি চাইলে এখান থেকে জুম আউটও করতে পারবো। এটা দিয়ে জুম ইন করা যায়, প্লাস এটা মাইনাস দিয়ে হচ্ছে জুম আউট হয়। তো এখন পেজটা হচ্ছে আমি জুম ইন করলাম, জুম ইন করার পর ফর্ম প্রিন্টারের কাজ কি, ফরম্যাট প্রিন্টার। সাপোজ আমি একটা লাইন হাইলাইট করতেছি, ওটা দেখানোর আগে আমি আপনাদেরকে আগে এটা দেখাই দিই। আমরা যখন মার্কার দিয়ে কোন একটা বইয়ের মধ্যে দেখা গেছে কোন একটা লাইন আমার বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তো সেই লাইনটাকে যদি আমি হাইলাইট করতে চাই,
তাহলে আমি কি করি, লেখাটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এখান থেকে সাপোজ আমি এই কালারটা দিয়ে আমি হাইলাইট করলাম, যতটুকু সিলেক্ট করলাম ঠিক ততটুকু আমার হাইলাইট হয়ে গেছে। এখন এমন তো হতে পারে আইকনটাতে ক্লিক করে যে নো কালার দিলে কালারটা চলে যাবে। তো এমন তো হতে পারে যে আমার হয়তো বা পুরো লাইনটা হাইলাইট করার প্রয়োজন নাই, ওই লাইনের মধ্যে কিছু স্পেসিফিক ওয়ার্ড থাকতে পারে, কিছু সিম্বল থাকতে পারে, কিছু নাম্বার থাকতে পারে যেগুলো আমার হাইলাইট করার প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে আমি তো পুরোটা করতে পারি না। আবার দেখা গেছে যে আমার বিশাল বড় একটা প্যারাগ্রাফ, ওই প্যারাগ্রাফের মধ্যে মোটামুটি 1000 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ। এখন ওই 1000 ওয়ার্ডের যে প্যারাগ্রাফটা আছে, আমি কি এখানে ক্লিক করে তারপর এখানে একবার ক্লিক করব, আবার এখানে গিয়ে এভাবে করে একটা একটা করে ক্লিক করা আসলে একটু সমস্যা সাপেক্ষ ব্যাপার জিনিসটা। তো যেহেতু কম্পিউটার আমাদের জীবনটাকে একটু সহজ করছে, তো সেই জন্য আমরা কাজটাকে একটু সহজভাবে করার চেষ্টা করব। তো যেহেতু আমার অনেকগুলা ওয়ার্ড এখানে হাইলাইট করার প্রয়োজন আছে, 1000 ওয়ার্ডের মধ্যে থেকে আমার অনেকগুলো ওয়ার্ড হাইলাইট করতে হবে, তাহলে আমি বারবার এখানে সিলেক্ট করে বারবার যদি আমি এখান থেকে হাইলাইট করতে যাই তাহলে জিনিসটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, সমস্যা সাপেক্ষ ব্যাপার হচ্ছে। তো আমি এখানে এই কাজটাকে একটু সহজভাবে করতে পারি। সাপোজ আমি এই ওয়ার্ডটাকে আমি হাইলাইট করব, তো প্রথমে আমি আগে এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি একটা কালার নিলাম, নেওয়ার পরে এই ফরম্যাট পেইন্টার যে অপশনটা আছে এটার মধ্যে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ডাবল ক্লিক করলাম, করার পরে তো আমি এখান থেকে চাইলে স্মল এই ওয়ার্ডটাকে হাইলাইট করতে পারি, চাইলে ঢাকা ওয়ার্ডটাকে হাইলাইট করতে পারি, চাইলে বাংলাদেশ ওয়ার্ডটাকে হাইলাইট করতে পারি, বাংলাদেশের বি কে হাইলাইট করতে পারি, জাস্ট চাইলে ইসকে হাইলাইট করতে পারি, যতটুকু আমার হাইলাইট করার দরকার আছে ততটুকু আমি হাইলাইট করতে পারি। আমাকে কিন্তু আর এখানে বারবার হাইলাইটের মধ্যে ক্লিক করার প্রয়োজন পড়তেছে না। তো আবার ফরম্যাট পেইন্টার অপশনের মধ্যে ক্লিক করলে অপশনটা চলে যাবে। তো এইভাবে করে কিন্তু আমরা হাইলাইট করতে পারি। আবার পুরোটা সিলেক্ট করে আইকনটাতে ক্লিক করে নো কালার প্রেস করলে সবগুলো কালার চলে যাবে। তো এইভাবে করে আমরা চাইলে হাইলাইট করতে পারি। আমি কিন্তু একটা অপশনের পাশাপাশি আপনাদের অন্য অপশনগুলো দেখা দিচ্ছি, কারণ একটার সাথে একটা লিঙ্ক আপ করা, তো যার জন্য সিকোয়েন্স হয়তো ঠিক থাকতেছে না। তো যাই হোক, আপনারা এই জন্য বলছি যে স্কিপ করবেন না, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখবেন, একটু লং হতে পারে। তো এই হচ্ছে আমাদের ক্লিপবোর্ড রিবন অপশনের ভিতরের যে অপশনগুলো আছে, টুলস গুলো আছে, এগুলোর কাজ। এর পরবর্তীতে আমরা ফন্ট দেখব। তো ফন্টের মধ্যে ফার্স্টে আমাদের কি আছে, ক্যালিব্রি বডি। এটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট আমরা যখনই ওপেন করব তখনই এটা বাই ডিফল্ট একটা ফন্ট হিসেবে এখানে থেকে যায়। তো এটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করলে বিভিন্ন স্টাইলের লেখাগুলো আছে, আমার লেখা আপনার লেখা কখনো মিলবে না। ঠিক একইভাবে এখানে কম্পিউটারে এক একজনের এক একটা স্টাইলের লেখা এখানে দিয়ে রাখছে, এগুলোর নাম দিয়ে রাখছে এরকম করে, যেমন আরিয়াল ব্ল্যাক, আলজেরিয়ান ইত্যাদি এরকম অনেকগুলো দেওয়া আছে, আরিয়াল ন্যারো। তো আপনারা বলতে পারেন যে আমরা আসলে কোন ফন্টটা ইউজ করব। তো এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনি কোন ফন্টটা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, আপনার রুচির উপর ডিপেন্ড করে যে আপনি কি ধরনের ফন্ট নিয়ে কাজ করে একটা প্যারাগ্রাফকে সৌন্দর্য মণ্ডিত করতে পারেন। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে নর্মালি আমরা যে ফন্ট ইউজ করি, যদি এটা বাই ডিফল্ট থাকে ক্যালিব্রি, বাট আমরা নর্মালি অফিসিয়াল যে কোনো কাজের জন্য, নর্মালি আমি বলতেছি জিনিসটা যে অফিসিয়াল যে কোনো কাজের জন্য আমরা টাইমস নিউ রোমান এই ফন্টটা হচ্ছে ইউজ করে থাকি। টাইমস নিউ রোমান এই ফন্ট অফিসিয়াল, এই ফন্টটা হচ্ছে ইংরেজির জন্য আমরা ইউজ করে থাকি। আপনারা চাইলে এই ফন্টটা ইউজ করতে পারেন। বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো হয় বা ইংলিশ যে কোনো ধরনের লেটার বা অ্যাপ্লিকেশনের জন্য আমরা টাইমস নিউ রোমান ফন্টগুলো হচ্ছে ইউজ করে থাকি। তো এই হচ্ছে ফন্টের জন্য। এখানে বিভিন্ন স্টাইলের ফন্ট আরো আছে, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ফন্ট নিতে পারেন, চাইলে আপনি গুগল থেকে ডাউনলোড করেও এখানে ইনস্টল করে দিতে পারেন। তো সেটা আবার একটু ভিন্ন প্রসেস, আমরা ওখানে না যাই, বিগিনার লেভেলে যেহেতু আছি আমরা। আস্তে আস্তে কাজ যত বেশি করবেন সমস্যার সম্মুখীন হবেন, আস্তে আস্তে কাজ শিখবেন। এর পরবর্তীতে পাশে একটা নাম্বারিং দেওয়া আছে 11। এটা মূলত 11 কেন দেওয়া আছে, এটা হচ্ছে যে ফন্টের সাইজটা আছে, সেই ফন্টের সাইজটা হচ্ছে 11 দেওয়া আছে। আমরা চাইলে আইকনের মধ্যে ক্লিক করে এখান থেকে নিজের ইচ্ছা মতো ফন্টের সাইজটা বাড়াতে পারি। কিন্তু এখানে খেয়াল করে দেখবেন যে 8, 9, 10, 11, 12 এর পরে 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 28 এর পরে আবার 36, 48, 72 হয়ে গেছে। তো এটা আসলে কেন হচ্ছে, যে এটা আসলে ডিফল্ট ভাবে দেওয়া আছে, বাট আপনি চাচ্ছেন যে 12 এর পরে 13 নিতে, সাপোজ আপনার ফন্টের সাইজটা 13 নিতে যাচ্ছেন, তাহলে আমরা কি করব, এখানে 13 সরাসরি নাম্বার যে কিপ্যাডটা আছে সেখান থেকে আমরা 13 লিখে দিয়ে ইন্টারপ্রেস করলেও সেটা সরাসরি 13 হয়ে যাচ্ছে। অথবা আপনারা চাইলে এখানে আইকন যেটা আছে সেই আইকন থেকে ক্লিক করেও কিন্তু আপনাদের ফন্টের সাইজটা বাড়াতে পারেন, এটা দিয়ে হচ্ছে কমাতে পারেন। তো এটা হচ্ছে বাড়ানো, এটা হচ্ছে কমানোর জন্য। আর এটা দিয়ে বাড়ানো বা কমানোর ক্ষেত্রে কিন্তু এই যে একটা ধারা দেওয়া আছে সেই ধারা অনুসারে কিন্তু এটা বাড়তেছে বা কমতেছে।
কিন্তু আমরা তো দেখা গেছে 16, 17, 18 একটা একটা করে ফন্ট বাড়াতে চাচ্ছি বা একটা একটা করে সাইজ কমাতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা হয় এখানে টাইপ করে লিখে দিতে পারি, অথবা আপনারা কিবোর্ডে একটা শর্টকাট কি ইউজ করতে পারেন। শর্টকাট কিটা হচ্ছে যে কন্ট্রোল ধরে রেখে এন্টার যে বাটনটা আছে তার পাশে একটা থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেটা বলো না কেন, থার্ড ব্র্যাকেট আছে। তো কন্ট্রোল ধরে রেখে থার্ড ব্র্যাকেটের ওপেনিং যে অংশটা আছে, ওপেনিং অংশ ক্লিক করলে ফন্টের সাইজটা ছোট হবে, এক এক করে এক সাইজ করে ছোট হবে। আবার থার্ড ব্র্যাকেটের কন্ট্রোল কিন্তু অবশ্যই ধরে রাখতে হবে, কন্ট্রোল ধরে রেখে থার্ড ব্র্যাকেটের ক্লোজিং যে অংশটা আছে, শেষ অংশটা, ক্লোজিং অংশটা থার্ড ব্র্যাকেটের, সেটা কিন্তু চাপ দিলে ফন্টের সাইজটা এক এক করে বাড়তে থাকবে। এটা কিন্তু অবশ্যই কন্ট্রোল ধরে রেখে কাজটা করতে হবে। তো আমরা কিন্তু এইভাবে করে চাইলেও ফন্টের সাইজটা বড় করতে পারি, ছোট করতে পারি। তো এইগুলো আমাদের ফন্টের সাইজ এবং ফন্টের নাম বা স্টাইল। এর পরবর্তীতে আমরা এখানে আসি বোল্ড। বোল্ডের কাজ কি? একটা লেখাকে আমি হাইলাইট করার জন্য, যেমন দেখা গেছে আপনি একটা প্রশ্ন করলে সেই প্রশ্নের যে হেডিংটা থাকে, সেই হেডিংটা হয়তো বা একটু মোটা অক্ষর দেওয়া আছে, এর কারণ হচ্ছে সেটাকে বোল্ড করে দেওয়া আছে। একটু হাইলাইট করার জন্য আমরা বোল্ড অপশনটা ইউজ করতে পারি। আর নর্মাল কালির জন্য, নর্মাল চিকন কালির জন্য হচ্ছে আমরা নর্মাল ফন্ট ইউজ করতে পারি। বাট আপনি যদি একটু মোটা অক্ষরে মোটা কালিতে লিখতে চাচ্ছেন, যেমন সিগনেচার হতে পারে বা কোনো কিছু হাইলাইট করার জন্য হতে পারে, সেই ক্ষেত্রে আপনি হেডিং এর জন্য সেক্ষেত্রে আপনি বোল্ড অপশনটা ইউজ করতে পারেন। আর অবশ্যই কিন্তু সিলেক্ট করে কাজ করতে হবে। আমি বারবার বলতেছি আপনাদেরকে, আপনারা কিন্তু সিলেক্ট না করে কাজ করলে কোনো অপশনে আপনার কাজ হবে না। হয় আপনাকে লেখার শুরুতে অপশনগুলোকে ক্লিক করে তারপর কাজ করতে হবে, নতুবা আপনি লেখার পরে সেই অপশনটাকে ক্লিক করে সিলেক্ট করে তারপর আপনাকে এখানে যে অপশন আপনি ইউজ করতে যাচ্ছেন সেই অপশনের মধ্যে ক্লিক করবেন। আর যখন অপশনের মধ্যে ক্লিক করবেন সেই অপশনটা এরকম মার্কিং হয়ে যাবে, হলুদ একটা মার্কিং হয়ে যাবে। আবার যখন আপনি এটার মধ্যে ক্লিক করবেন সেই অপশনটা এখান থেকে ডিসেবল হয়ে যাবে এবং এই মার্কিংটাও উঠে যাবে আপনার এখান থেকে। তো এ হচ্ছে বোল্ড। এর পরবর্তীতে হচ্ছে ইতালিকটা হচ্ছে কি, আমরা যেমন বিজ্ঞান বইয়ের মধ্যে যে অনেক সময় দেখি না যে বৈজ্ঞানিক নাম লেখে, বিভিন্ন লেটারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে এরকম একটু তির্যক ভাবে লেখাটা থাকে। তো এটা মূলত হচ্ছে ইতালিক করা আর কি। গ্রিক বা ল্যাটিন শব্দগুলো হচ্ছে এরকম করে অনেক সময় লেখার ক্ষেত্রে আমরা দেখি যে তির্যক ভাবে থাকে। এটা হচ্ছে মূলত এই আই অপশনটা দিয়ে হচ্ছে করা হয়, এটাকে বলা হয় ইতালিক। এর পরবর্তীতে একটা অপশন আছে যে আন্ডারলাইন। এটা হচ্ছে ওই যেমন বললাম যে হেডিং এর ক্ষেত্রে আপনার আন্ডারলাইনের প্রয়োজন পড়তে পারে, সেই ক্ষেত্রে আপনি হেডিং এর জন্য আন্ডারলাইন দিতে চাইলে এখান থেকে আন্ডারলাইনটা দিতে পারেন হেডিং এর জন্য। আমরা কিন্তু আইকনের মধ্যে যদি ক্লিক করি, ড্রপ ডাউন একটা আইকন আছে, আন্ডারলাইনের পাশে একটা ড্রপ ডাউন আইকন আছে। আপনারা খেয়াল করে দেখবেন যতগুলা অপশন আমরা ইউজ করব প্রত্যেকটার পাশে যদি ড্রপ ডাউন আইকন থাকে, সেই আইকনের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আরো অনেকগুলো অপশন পাবেন। ডিরেক্ট ক্লিক করলে তো ডিফল্ট যেটা থাকবে সেটা হবে, বাট আপনি যদি ড্রপ ডাউন আইকনের মধ্যে ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার এখানে আরো অনেকগুলো অপশন আপনারা খুঁজে পাবেন। তো আমরা হচ্ছে এখানে আন্ডারলাইনটা দিলাম। আর আইকনের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে আরো অনেকগুলা অপশন দেওয়া আছে, আন্ডারলাইনের স্টাইল দেওয়া আছে। আপনি আপনার পছন্দ মতো একটা স্টাইল নিয়ে নেবেন। তো আপাতত আমি এটাই রাখলাম। এরপর হচ্ছে এবিসি, এখানে স্ট্রাইক থ্রো বলে এটাকে, স্ট্রাইক থ্রো অপশনের মধ্যে ক্লিক করলে বা কাছাকাছি নিয়ে গেলেই সেখানে এটার নাম এবং এটা শর্টকাট কি এগুলো উঠে যায়। স্ট্রাইক থ্রো লেখা আছে। তো স্ট্রাইক থ্রো এর কাজ কি? মনে করেন যে আমি একটা নাম্বার লিখলাম 100/90। তো এই লেখার মধ্যে আমি এটাকে স্ট্রাইক থ্রো দিয়ে দিলাম। এটা দ্বারা কি বোঝাচ্ছে? আপনার বিভিন্ন প্রোডাক্টের গায়ে দেখবেন যে 100 এরকম করে 100 দিয়ে এটাকে হচ্ছে এরকম স্ট্রাইক দিয়ে দিয়েছে, মানে 100 টাকা ছিল এখন 90 টাকা হয়ে গেছে। এই ধরনের মার্কিং এর জন্য আমরা এটা ইউজ করতে পারি। আর ক্ষেত্র বিশেষে প্রয়োজন পড়তে পারে, আপনাদের কাজের ক্ষেত্র বিশেষে আপনারা এটা ইউজ করবেন। এটা মূলত হচ্ছে মাঝখানে কি একটা স্ট্রাইক পড়ে, থ্রো মানে মাঝখানে হচ্ছে একটা দাগ পড়ে, স্ট্রাইক পড়ে। এর পরবর্তীতে একটা আমরা অপশন দেখতে পাচ্ছি সাবস্ক্রিপ্ট, এক্স এর নিচে স্কোয়ার এবং এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এক্স এর উপরে হচ্ছে স্কোয়ার দেওয়া আছে। এর কাজ হচ্ছে কি? এর কাজ হচ্ছে যে মনে করেন যে আমি একটা অপশন লিখলাম H2O, পানির সংকেত আমরা জানি সবাই মোটামুটি, কার্বন ডাই অক্সাইড পানির সংকেত। তো এখানে পানির সংকেতের মধ্যে H2টা কিন্তু অবশ্যই নিচে থাকে। তো এই 2টাকে আমি সিলেক্ট করে এই এক্স এর নিচে যে 2টা আছে, সাবস্ক্রিপ্ট বলে এটাকে, এটা প্রেস করলে এই 2টা নিচে চলে আসবে, দেখছেন? আবার একইভাবে আমি যদি এ প্রেস করি, স্কোয়ার দিই, সরি, এখন এ স্কোয়ার হতে পারে, এ কিউব হতে পারে, A⁴, 5, 6, 7, 100 ইত্যাদি অনেক কিছু হতে পারে। তো পাওয়ার যেহেতু বলছি অবশ্যই সেটা ঘন আকারে উপরেই থাকবে। তো এই জিনিসটা যেহেতু উপরে থাকবে,
আমাকে অবশ্যই কি করতে হবে, এই সুপারস্ক্রিপ্ট অপশনটা ইউজ করতে হবে। তো উপরের জন্য হচ্ছে এই অপশনটা, মানে সুপারস্ক্রিপ্ট উপরে নিয়ে যাওয়ার জন্য, আর নিচে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে আপনার এই অপশনটা, এক্স এর নিচে যে 2টা আছে সেটা। নিচের জন্য হচ্ছে এক্স এর নিচে 2, আর উপরের জন্য হচ্ছে এক্স এর উপরে 2। তো একটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট আর একটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি যখনই এটাকে ক্লিক করছি আমার কার্সারটা কিন্তু উপরে চলে গেছে অলরেডি। আমি এখন যা কিছু লিখবো সবকিছু কিন্তু উপর থেকে শুরু হচ্ছে। তাহলে আমি কি করব, এক্স স্কোয়ারের মধ্যে আবার ক্লিক করলে সেই জিনিসটা আবার নিচে নেমে যাবে। আমি আবার চাইলে পুনরায় লেখাটা লিখতে পারবো। তো এই হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের কাজ। এরপর হচ্ছে এটা কাজ কি, এটার কাজ হচ্ছে, এগুলো কেটে দিই। এটা কাজ হচ্ছে, মনে করেন যে আমি বাংলাদেশের লেখার শুরুতেই ফন্টের সাইজটা বড় হয় আমরা সবাই জানি। তো আমি এটাকে ছোট করে দিলাম। তো এখন এটা কাজটা হচ্ছে যে এখানে একটা অপশন আছে সেন্টেন্স কেজ এর মানেটা কি। এটা আসলে যে আমরা যখন একটা ইংরেজি সেন্টেন্স লিখি আমরা সবাই জানি মোটামুটি গ্রামাটিক্যাল রুলস এর ক্ষেত্রে আমরা জানি যে একটা সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডের প্রথম যে অ্যালফাবেটটা থাকে, অক্ষরটা থাকে, সেটা কিন্তু অবভিয়াসলি এখানে বড় হাতে দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে। আর এছাড়া বিভিন্ন দেশের নাম বা কোনো ব্যক্তির নাম, বিশেষ ব্যক্তিবর্গের নাম, সেক্ষেত্রে সেটা ক্যাপিটাল লেটারে হয়। তো সেন্টেন্স কেজে অবশ্যই সেটা কি ক্যাপিটাল লেটারে দিতেই হবে। এটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল একটা রুলস ইংলিশের ক্ষেত্রে। তো যদি আপনি ভুলবশত এখানে এটাকে ক্যাপিটাল লেটারের জায়গায় স্মল লেটার দিয়ে ফেলছেন, তো সেই ক্ষেত্রে আপনি টেনশন করার দরকার নেই। সেন্টেন্স কেজের মধ্যে ক্লিক করবেন, পুরো অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সেন্টেন্স কেজের মধ্যে ক্লিক করলে এটা পুরোটা অটোমেটিক ফার্স্টের যে একটা সেন্টেন্সের প্রথম যে অ্যালফাবেটটা বড় হাতের হয় সেটা হয়ে যাচ্ছে। এটা কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে যে আমি তো এখানে জাস্ট একটা লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এমন তো হতে পারে যে আপনার একটা লাইনের জায়গায় 1000 লাইন হতে পারে, 1000টা লাইন হতে পারে। আপনি একটা বই লিখেছেন যে বইয়ের মধ্যে হাজার হাজার লাইন আছে, তো আপনি তো একটা একটা করে লাইন ঘেটে ঘেটে দেখা সম্ভব না আপনার পক্ষে। তো সেই জন্য এখানে শর্টকাট ভাবে কাজটা করার জন্য এই অপশনটা দেওয়া হয়েছে সেন্টেন্স কেজ। তো এই আরেকটা অপশন আছে লোয়ার কেজ। এটা হচ্ছে যে একটা সেন্টেন্সের সবগুলো অক্ষরই ছোট হাতের হবে, স্মল লেটার হবে, কোনো অপশনই এখানে কোনো অক্ষরই আপনার বড় হাতের থাকবে না। এরপর হচ্ছে আপার কেজ, সবগুলো বড় হাতের। আর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা হচ্ছে একটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা, একটা ওয়ার্ডের প্রত্যেকটা সেন্টেন্সের আন্ডারে যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা জাস্ট বড় হাতের হবে। খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাই কিন্তু বড় হাতের আছে। এটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের। আর টুগল কেস, যদি এটা আমরা বেশি একটা ইউজ করা হয় না, এটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের, বাকিগুলো হচ্ছে বড় হাতের। বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে হয়তো বা দেখা গেছে এটাকে একটু হাইলাইট করার জন্য এই অপশনটা ইউজ করা যেতে পারে। তো এটা হচ্ছে টুগল কেস। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সেন্টেন্স কেজের অপশনের কাজ। আমরা সেন্টেন্স কেজে থাকি। এরপরে এর পরবর্তী যে অপশনটা আছে এটা হচ্ছে, এটা তো দেখানো হয়েছে আপনাদেরকে যে একটা লেখাকে মার্কিং করার জন্য, হাইলাইট করার জন্য আমরা এই অপশনটা ইউজ করতে পারি। আর পাশে যে আইকনটা আছে ফন্ট কালার, এটা হচ্ছে যে আমরা যে লেখাটা লিখতেছি এটা ডিফল্ট কিন্তু ব্ল্যাক হয়ে আছে। তো এটাকে চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা কালার নিয়ে কাজ করতে পারি। আমি রেড নিতে পারি, তারপর রেড অ্যাসেন্ট 2 এটা নিতে পারি। বিভিন্ন স্টাইল আছে, আপনার যে কালারটা পছন্দ, অ্যাকোয়া, আপনার যেটা ইচ্ছা আপনি সেই কালারটা এখান থেকে নিজের মতো করে চুজ করতে পারেন। তো আমি আপাতত ব্ল্যাকই রাখলাম। এটা হচ্ছে ফন্টের কালার চেঞ্জ করার জন্য, এটা কিন্তু ফন্টের কালার চেঞ্জ করার জন্য। আর এটা ছিল পুরো লেখাটাকে হাইলাইট করার জন্য, পুরো লেখাটাকে হাইলাইট করার জন্য। আশা করি বুঝতে পারছেন। তো গিয়ে নো কালার দিয়ে দিব। আর এখান থেকে আমি অবশ্যই লেখাটা সিলেক্ট করতে হবে, থেকে অটোমেটিক অথবা ব্ল্যাক এর মধ্যে ক্লিক করলেই হবে, ব্ল্যাক দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ফন্টের মধ্যে আরেকটা অপশন আমরা কিন্তু মিস করে গেছি, আপনারা খেয়াল করছেন কিনা। এটা আসলে কাজটা কি, ক্লিয়ার ফরম্যাটিং। সাপোজ আমি এর মধ্যে বোল্ড, আন্ডারলাইন, ইটালিক সবকিছু ইউজ করলাম, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট সব ইউজ করে ফেললাম, ফন্টের সাইজটা অনেক বিশাল দিয়ে ফেললাম। এখন আমার হঠাৎ করে মনে পড়ছে যে না, এটা ডিফল্ট যে অপশনটা ছিল সেই অপশনটা থাকলে আমার মনে হয় ভালো হতো। টাইমস নিউ রোমান ফন্ট আমি ইউজ করছি, আমি আসলে ভুলে গেছি যে ডিফল্ট কত ছিল, কি আসে বিষয়। তো আমি চাচ্ছি যে ডিফল্ট যেভাবে ছিল সেভাবে নিয়ে আসতে। তাহলে আমি ক্লিয়ার ফরম্যাটের মধ্যে ক্লিক করলে সবকিছু একদম শুরুতে যেভাবে ছিল না, ক্যালিব্রি 11 ফন্ট, বোল্ড, আন্ডারলাইন কিছুই ছিল না, যেভাবে ছিল বাই ডিফল্ট একটা পেজ ওপেন করলে যেভাবে থাকতো ঠিক সেভাবেই এটা আবার আগের মতো হয়ে যাবে। এটাকে বলা হয় ক্লিয়ার ফরম্যাটিং।
তো এইগুলো আমাদের ফন্টের আন্ডারে থাকা যে অপশনগুলো আছে সেই অপশনগুলো বা টুলগুলোর কাজ। এর পরবর্তীতে আমরা দেখবো যে প্যারাগ্রাফের মধ্যে আসলে কাজটা কি। প্যারাগ্রাফের মধ্যে শুরুতে আছে আমাদের বুলেট, এটাকে বলা হয় বুলেট। আপনারা এই সিম্বলগুলো সম্পর্কে মোটামুটি সবাই পরিচিত, হয়তো এটার নাম জানেন না কি, বাট আমরা বিভিন্ন ধরনের শীটের মধ্যে বিভিন্ন পয়েন্ট উল্লেখ করার জন্য কিন্তু এই ধরনের নাম সিম্বলগুলো ইউজ করে থাকি। এইগুলোকে বলা হয় বুলেট, ঠিক আছে, লেখা আছে বুলেট। তো এই সিম্বলগুলো আপনারা মোটামুটি সবাই শীটের মধ্যে বা বিভিন্ন ম্যাগাজিন হোক, পড়াশোনা হোক, বিভিন্ন জায়গায় আপনারা এটা দেখে থাকবেন বা পত্র পত্রিকায়, এগুলোকে বলা হয় বুলেট, ঠিক আছে। বিভিন্ন ধরনের সিম্বল বুলেট, এগুলা এটা ইউজ করতে পারেন। আর এগুলো ইউজ করার একটা সুবিধা হচ্ছে যে আপনি একটা লাইন লেখার পরে যখনই ইন্টারপ্রেস করবেন, এটা অটোমেটিক সে বুলেট নিয়ে নিবে, বুঝতে পারছেন। তো এটা হচ্ছে বুলেট। পাশে একটা জিনিস আছে আমরা দেখতে পাচ্ছি, এটাও বুলেট, বাট এটা হচ্ছে নাম্বার বুলেট। এটা নাম্বারিং বুলেট, মানে এটা হচ্ছে 1 2 3 4 থাকবে এরকম করে, বা রোমান সংখ্যা বড় হাতের 1 2 3, বা এবিসি থাকবে বড় হাতের ছোট হাতের, বিভিন্ন স্টাইল আছে এখানে। এটা ছোট হাতের রোমান সংখ্যা। তো বিভিন্ন স্টাইলে আপনার এখানে বুলেট আছে, আপনারা চাইলে বুলেট ইউজ করতে পারেন যদি আপনার বুলেট প্রয়োজন পড়ে। অবশ্যই ক্লিক করবেন, ক্লিক করে করে কাজ করলে আপনারা বুঝবেন যে আসলে কোনটার কাজ কি। শুধু এক ভিডিও দেখেই যে আপনি এক্সপার্ট হয়ে যাবেন ওরকম কিছুই না, জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা, বেসিক ধারণা দেওয়ার জন্য মূলত ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা ক্লিক করে করে কাজ দেখবেন যে আসলে কোনটা কিভাবে, কোন অপশনটা কিভাবে কাজ করে। আর যত বেশি কাজ করবেন তত বেশি মাথার মধ্যে এটা ঢুকবে যে আসলে এই কাজটা কিভাবে করা যায়। তো এইভাবে করে আপনারা আস্তে আস্তে এক্সপার্ট হবেন ইনশাল্লাহ। তো এর পরবর্তীতে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এটা বুলেট, বাট এটা আসলে ওরকম বুলেট না, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। এটা হচ্ছে যে টেবিল অফ কন্টেন্ট আর কি, কন্টেন্টের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের কন্টেন্টের ক্ষেত্রে এই ধরনের অপশনগুলো ইউজ করা হয়ে থাকে। আমরা যখন সূচিপত্র লিখি, সূচিপত্রের ক্ষেত্রে এই ধরনের অপশনগুলো আমরা ইউজ করে থাকি কন্টেন্টের ক্ষেত্রে আর কি। তো এটা একটু অ্যাডভান্সের কাজ, এটা আমরা না যাই, এটা বিভিন্ন ধরনের হেডিং এর জন্য দেখতে পাচ্ছেন, এটা হেডিং এর জন্য বা কন্টেন্ট লেখার ক্ষেত্রে। কন্টেন্ট বলতে আমি আপনার সূচিপত্রকে বোঝাচ্ছি, ওটা লেখার ক্ষেত্রে এই অপশনটা আমরা ইউজ করে থাকি। তো এটা বিগিনার লেভেলে আপনার প্রয়োজন নেই আপাতত, আপনি আপাতত বিগিনার লেভেলে যে কাজগুলো শেখার প্রয়োজন আপনার শুধু ওগুলাই শিখেন, অ্যাডভান্সড আস্তে আস্তে কাজ করতে করতে ইনশাল্লাহ হবে। তো এটা হচ্ছে আমাদের বুলেটের কাজ। এর পরবর্তীতে একটা অপশন দেখতে পাচ্ছি, আপনারা খেয়াল করে দেখবেন আমি যখনই কোনো একটা লেখা লিখি, সেই লেখাটা এখান থেকে শুরু হচ্ছে। আমি কিন্তু চাইলে লেখাটাকে টান দিয়ে এখান থেকে শুরু করতে পারি, আমার লেখাটা এখান থেকে শুরু হতে পারে। তো এই অপশনটা আমি টান দিয়ে করতেছি, এরকম এই রুলার থেকে এখান থেকে টান দিয়ে আমি কাজটা করতেছি। আর রুলারের যে অপশনটা সেটা কিন্তু আপনারা যে ভিউতে গেলে এই যে রুলার অপশনটা এখানে পেয়ে যাবেন। তো আমি কিন্তু টান দিয়ে করতেছি, তো এইভাবে টানাটানি না করে আমি কাজটা শর্টকাটে এই যে অপশনটা ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট, এখান থেকে আমি দেখছেন এটা কিন্তু চাপতেছে এই পাশে, এখান থেকে আমি বাড়াতে পারি, আবার চাইলে চাপাতে পারি, ডিক্রিজ করতে পারি, ইনক্রিজ ডিক্রিজ, ঠিক আছে। এটা হচ্ছে ইনক্রিজ, এটা হচ্ছে ডিক্রিজ করা। অর্থাৎ এই জিনিসটাকে আপনি ম্যানুয়ালি হাত দিয়ে কাজটা করতে পারেন, অথবা অটোমেটিক করতে চাইলে এখান থেকেও কাজটা করতে পারেন। তো এই হচ্ছে আমাদের ইনডেন্ট যেটা আছে এটাকে পাশাপাশ করার জন্য। এই পরবর্তীতে এটা আপনারা খেয়াল করে দেখবেন যে আমি যখন একটা লাইন শুরু করি তখন সেটা কিন্তু অবশ্যই বাম পাশ থেকে শুরু হচ্ছে, বাম পাশ থেকে লেখাটা শুরু হচ্ছে। আর এর কারণ হচ্ছে যে লেখাটা অ্যালাইনমেন্ট দেওয়া আছে লেফট সাইড, অ্যালাইন টেক্সট লেফট সাইড, এটা হচ্ছে অ্যালাইন টেক্সট সেন্টার, অর্থাৎ লেখাটা মাঝখান থেকে শুরু হবে, এটা হচ্ছে ডান পাশ থেকে শুরু হবে। অর্থাৎ আমি যে লেখাটা লিখবো সেই লেখাটা যেমন আরবি যে লেখাটা আছে সেই লেখাটা কিন্তু ডান পাশ থেকে হয়। তো এটা হচ্ছে ডান পাশের জন্য, আর এটা হচ্ছে মাঝখান, এটা হচ্ছে বাম পাশের জন্য। আর জাস্টিফাই কাজটা কি, আপনি যখন একটা লাইন লিখবেন, অনেক বড় একটা লাইন লিখছেন, তো সেই লাইনগুলোর মধ্যে যে মাঝখানে যে একটা গ্যাপ আছে এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য জাস্টিফাই জিনিসটা ইউজ করতে পারেন। যদি আমি এখানে একটা লাইন পুরোপুরি হয়তো এখানে লেখাগুলো লিখি নেই, তো এই জাস্টিফাই জিনিসটা হচ্ছে কি, যেমন এখানে যে অ্যালাইনমেন্টটা সমান সমান হয়ে আছে, এখানেও অ্যালাইনমেন্টটা আপনার সমান সমান করার জন্য আমরা জাস্টিফাই জিনিসটা ইউজ করব। এখানে যেরকম সমান আছে ঠিক সেম সমান ইউজ করার জন্য আমরা জাস্টিফাই ইউজ করব। আর খেয়াল রাখতে হবে অবশ্যই জাস্টিফাই তখনই ইউজ করতে পারবেন যখন আপনি কোন একটা লাইন লেখার পরে এন্টার প্রেস না করবেন। আমি কিন্তু বারবার বলতেছি আপনাদের, এন্টার প্রেস যদি আপনি করে ফেলেন, একটা লাইন আপনি লিখছেন সাপোজ এখানে, তারপর আপনি বাকি লাইন লেখার জন্য যদি এন্টার প্রেস করে ফেলেন, নিজে হাতে ধরে যদি এন্টার প্রেস করেন, তাহলে জাস্টিফাই কিন্তু এখানে কাজ করবে না, অর্থাৎ লেখাটা এরকম সমান আর হবে না। আর যদি আপনি কন্টিনিউয়াসলি লিখে যাচ্ছেন আর সে অটোমেটিক্যালি ইন্টারপ্রেস হয়ে গেছে, খেয়াল করে দেখছেন আমি কিন্তু ইন্টারপ্রেস করি নাই, সে অটোমেটিক্যালি লেখাটা ইন্টারপ্রেস হয়ে গেছে।
নিচে নিচে চলে আসছে, ফলে এই জিনিসটা কিন্তু এখানে একটা ফিল আপ হয়ে গেছে। আমি জাস্ট লিখতেছি অটোমেটিক সে নিচে নামছে, ফলে এখানে জাস্টিফাই জিনিসটা হয়ে গেছে। যদি আপনারা নিজে হাতে ধরে ইন্টার প্রেস করতেন তাহলে কিন্তু জাস্টিফাই জিনিসটা কাজ করতো না, তো এটা খেয়াল রাখবেন। তো এই হচ্ছে আমাদের জাস্টিফাই কাজ। এরপরে হচ্ছে এই অপশনটা, এটা হচ্ছে যে একটা লাইন সাপোজ আমি লিখলাম, কপি করি। তো এই যে লাইনগুলোর যে মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটার জন্য আমরা এখানে যে 1 দেওয়া আছে, আমরা গ্যাপ কমাতে পারি 1.15, 3.0। আমি আমার মতো করে এখানে গ্যাপ বাড়াতে পারি। 3.0 হচ্ছে হাইস্ট দেওয়া আছে এখানে, তো আমি 1 পয়েন্ট রাখলাম নর্মালি। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গ্যাপটাকে আরেকটু কমাতে পারি। সেটার জন্য আমরা এভাবে সিলেক্ট করলাম, করে মাউসের রাইট ক্লিক করব, এখান থেকে প্যারাগ্রাফে যাব। এখানে লেখা আছে কি স্পেসিং, মানে মাঝখানে যে গ্যাপটা আছে স্পেসিংটাকে আমরা এখানে 0 করে দিব, আর সিঙ্গেল দেওয়া আছে সিঙ্গেল করে দিব, আর ডোন্ট অ্যাড স্পেসটা এখানে আমরা টিক মার্ক দিয়ে দিব। ওকে দিয়ে দিলে এটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ গ্যাপটা কমে গেছে। এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজের জন্য আপনারা ইউজ করতে পারেন। আর সেম অপশনটা আমরা যেটা মাউসের রাইট ক্লিক করে কাজটা করছি, সেটা কিন্তু আমরা এখানে মাউসের রাইট ক্লিক না করেও এই অপশন থেকে কিন্তু পেতে পারি, যে লাইন স্পেসিং অপশন, দেখছেন প্যারাগ্রাফ, যেটা আমরা মাউসের রাইট ক্লিক করে করলাম, সেটা আমরা সরাসরি ম্যানুয়ালি কাজটা এখান থেকে করতে পারি। তো এই হচ্ছে আমাদের লাইন স্পেসিংটা বাড়ানো কমানোর জন্য। আর এটাও কিন্তু লাইনকে হাইলাইট করার জন্য। এটা হচ্ছে যে একটু আগে আমরা যেটা দেখলাম, এই যে এটা মার্কার, এটার কাজ আর এটার কাজ বলতে গেলে প্রায় সেমই, বাট আমরা এটা ইউজ করে থাকবো। ক্ষেত্র বিশেষে এটা প্রয়োজন পড়ে, আপাতত আপনার এটা ইউজ করার দরকার নেই, আপনারা শুধুমাত্র এটা ইউজ করবেন হাইলাইটারটা। এরপর হচ্ছে এটাকে নরমাল করে দিই। আইকনের মধ্যে ক্লিক করলে ড্রপ ডাউন আইকনে ক্লিক করবেন। এই ড্রপ ডাউন আইকনের মধ্যে ক্লিক করলে নো কালার একটা অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক করলে কালারটা চলে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে মনে করেন যে আমার এই জিনিসটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে যে আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করব। অল বর্ডার দিলে জিনিসটা কি হবে, চারদিকে একটা বর্ডার হয়ে যাবে টেবিলের মতো করে। দেখেন খেয়াল করে, আমি যখন সিলেক্ট করলাম, পরে এখানে অল বর্ডার মধ্যে ক্লিক করলাম, পুরো জিনিসটা কি একটা বর্ডার মধ্যে চলে আসছে। আবার সিলেক্ট করলাম, আমার বর্ডার দরকার নাই, আমার জাস্ট নিচে একটা বটম বর্ডার দরকার, তাহলে সবগুলো নিচে একটা বটম বর্ডার হবে। আগে নো বর্ডার দিইনি, তারপর সিলেক্ট করলাম, এখান থেকে বটম বর্ডার, দেখছেন নিচে একটা বর্ডার পড়ছে। তো এটা আসলে টেবিলের ক্ষেত্রে বেশি প্রয়োজন পড়ে, আপাতত আপনাদের এখানে এটা কোনো কাজ নেই, নো বর্ডার দিয়ে দিই। তারপর এটা হচ্ছে যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। সাপোজ আমি 1 লিখলাম, তারপর নিচে লিখলাম 2, 3, 4, 6, 5, 4, 1, 2, 3 এর পরে সিরিয়াল হয়ে গেছে 6, 5, 4। ঠিক আছে, এখন আমি এটাকে সিরিয়াল ঠিক করতে যাচ্ছি, তাহলে আমি সিলেক্ট করলাম, করে যদি এটার মধ্যে ক্লিক করি, অ্যাসেন্ডিং এ ক্লিক করলে এটার টাইপটা কি আছে, নাম্বারিং এ আছে। আর আমি অ্যাসেন্ডিং করতে যাচ্ছি, মানে উপর থেকে নিচ পর্যন্ত সে একটা ক্রমিক অনুসারে থাকবে, যে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে থাকবে, তাহলে অ্যাসেন্ডিং। আর যদি আমি ডিসেন্ডিং দিতাম তাহলে কি হতো, 6, 5, 4, 3, 2। আচ্ছা, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এই দেখেন 1, 2, 3, 4, 5, 6 অ্যাসেন্ডিং হয়ে গেছে। আবার যদি আমি ডিসেন্ডিং দিতাম, এই যে ডিসেন্ডিং, তাহলে এটা 6, 5, 4, 3, 2, 1 এভাবে ডিসেন্ডিং হতো। তো এটা কেন ইউজ করা হয়, ক্ষেত্র বিশেষে দেখা গেছে আপনি 1 থেকে 1000 পর্যন্ত বা 5000 পর্যন্ত লিখছেন, কিন্তু কোনো কারণবশত আপনার এই লেখাগুলোর মাঝখানে যে লাইনগুলো আছে বা আপনি যে পয়েন্টগুলো ইউজ করছেন 1, 2, 3, 4 দিয়ে, তো একটা দুইটা পয়েন্ট আপনার গ্যাপ পড়ে গেছে, বা আপনার একটু এদিক সেদিক হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, হয় না এরকম? আমরা লেখার ক্ষেত্রে তো এরকম এলোমেলো হয়ে যায়। তো যদি আপনার এলোমেলো হয়ে যায়, তাহলে আপনাকে কি করতে হবে, আবার একটা একটা করে গিয়ে ব্যাক স্পেস দিয়ে কাটবেন, আবার লিখবেন, কাটবেন, আবার লিখবেন, এরকম করে করে আপনাকে কাজটা করতে হবে। তো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যার জন্য এটার এই শর্টকাট কিতে কাজটাই হচ্ছে যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা। ঠিক আছে, আর এই অপশনটা আমরা আপাতত আমরা এখন করবো না, এটা অ্যাডভান্স লেভেলের কাজের জন্য আমাদের কাজে লাগবে। বিগিনার লেভেলে আপনাদের এটার বেশি একটা প্রয়োজন নেই এখন, আপাতত এটা আমরা স্কিপ করব। তো আশা করি আপনারা প্যারাগ্রাফ রিবনের আন্ডারে যে টুলস গুলো আছে এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। আর আমি আবার বলতেছি, আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভুল হলেও যদি আপনারা আমার থেকে বেশি অবশ্যই জেনে থাকতে পারেন, তো যদি আপনারা আমার কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন।
এরপর যদি আমরা স্টাইল রিবন আন্ডারে দেখতে পাচ্ছি, স্টাইল রিবন আন্ডারে আসলে এটা হচ্ছে যে কোনো একটা জিনিসের হেডিং এর জন্য। সাপোজ আমি এটাকে হেডিং আকারে লিখতে যাচ্ছি, তাহলে এরকম হেডিং 1, হেডিং 2, দেখতে পাচ্ছেন। এটা টাইটেল আকারে লিখতে চাইলে এরকম টাইটেল তো বুঝতে পারছেন যে একটা জিনিসের শিরোনাম আকারে আমি লিখতে যাচ্ছি, তাহলে এরকম করে হবে। এটা হচ্ছে লেখার যে স্টাইলটা আছে সেটাকে করার জন্য। যেমন এগুলো হচ্ছে কি নর্মাল লেখা, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল প্যারাগ্রাফ লেখার জন্য, নর্মাল ডিফল্ট কিন্তু নর্মালি থাকে। আর আপনি চাইলে এটাকে হেডিং বা টাইটেল আকারে, টাইটেল টাইটেলের আন্ডারে যে সাবটাইটেল থাকে সেটা আন্ডারে কাজটা করতে পারেন। এটা হচ্ছে স্টাইলের কাজ, যদি এতটা গুরুত্বপূর্ণ না, মোটামুটি বিগিনার লেভেলের জন্য মোটামুটি এটা জাস্ট একটা ধারণা থাকলে হবে। আর আমি যা কথাই বলতেছি সব কিন্তু আপনাদের বিগিনার লেভেলের জন্য বলতেছি, বেসিক জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য কথাগুলো বলতেছি। এখানে যে অপশনটা আছে এটা আসলে কোনো কাজ নেই, এটা কালার চেঞ্জ করার জন্য। এখানে অনেক ধরনের কালার আছে, যে কাজটা আমরা সরাসরি এখান থেকেও চেঞ্জ করতে পারবো। তো এটা আপনাদের বেসিক লেভেল আসলে প্রয়োজন নেই। এরপর ফাইন্ড অপশনটা, ফাইন্ডের কাজ কি? মনে করেন যে আমি এখানে একটা ওয়ার্ড লিখেছি, সাপোজ কি লিখতে পারি, হাউ। তো মনে করেন যে আমি বিশাল বড় একটা প্যারাগ্রাফ লিখলাম, অনেক বড় একটা প্যারাগ্রাফ ইংরেজিতে, মোটামুটি একটা বই লিখে ফেলছি। মনে করেন যে এই বইয়ের মধ্যে আমি একটা ওয়ার্ড লিখছি, মনে করেন যে হাউ, এই ওয়ার্ডটাই লিখছি আমি। এখন এই ওয়ার্ডটা আমি কোথায় লিখছি আমার কিন্তু মানে মাথার মধ্যে নাই, ঠিক আছে। এই ওয়ার্ডটা আমি কোথায় লিখছি আমার কিন্তু মাথার মধ্যে নাই। আমি তো এখানে 3টা লাইন লিখছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। বাট যদি আমার 1000 ওয়ার্ডের একটা বই থাকতো, 1000 ওয়ার্ড না 1000 লাইনের যদি একটা বই থাকতো, সেখানে আমি ওই 1000 লাইনের মধ্যে থেকে খুঁজতে হইতো যে আমি হাউ জিনিসটা লিখছি কিন্তু কোথায় লিখছি আমার খেয়াল নাই। তো সেই ক্ষেত্রে আমি এটাকে কিভাবে ফাইন্ড করব? এই যে ফাইন্ডে যাব, এখানে গিয়ে আমি লিখবো হাউ। আমি যে জিনিসটা খুঁজতে যাচ্ছি সেটা আমি এখানে দিয়ে দিব। দেখছেন, ফাইন্ড ইন এর মধ্যে দিয়ে দিয়েছি, বেস্ট আমাকে এখানে সে খুঁজে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন, আমি এখানে হাউ লেখাটা লিখলাম আর ফাইন্ড ইন এর মধ্যে দিয়ে দিলাম, সে আমাকে এখানে খুঁজে দিয়েছে। অথবা আমি যদি এখানে লিখি যে অফ ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট, যতগুলো এখানে অফ আছে সবগুলো আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনারা চাইলে এইভাবে করে যে কোনো একটা ওয়ার্ড ফাইন্ড করতে পারেন। আর রিপ্লেসের মধ্যে ক্লিক করলে রিপ্লেস এখানে পাবেন, অথবা এখানে সরাসরি যে পপ আপ উইন্ডোটা আসবে ওখান থেকে আপনারা কাজটা করতে পারবেন। রিপ্লেসের কাজ হচ্ছে আপনি ফাইন্ড অফ খুঁজছেন, আপনি অফের জায়গায় এখানে অর দিয়ে দিতে পারেন বা এন্ড দিতে পারেন, কিছু একটা দিলেন, সাপোজ রিপ্লেস উইথ এন্ড। তো রিপ্লেস অল দিলে যতগুলো অফ আছে সবগুলো কিন্তু এন্ড হয়ে গেছে। খেয়াল করে দেখেন, যতগুলো অফ ছিল ক্যাপিটাল এন্ড বাংলাদেশ, ক্যাপিটাল এন্ড বাংলা, এরকম হয়ে গেছে। বুঝতে পারছেন হিসাবটা? তো এটা হচ্ছে যে রিপ্লেস করা আর ফাইন্ড করা। ফাইন্ড দিয়ে হচ্ছে আপনি খুঁজবেন কোন একটা ওয়ার্ড, স্পেসিফিক যে ওয়ার্ডটা আছে আপনার যেটা দরকার সেটা খুঁজবেন। আর রিপ্লেস দিয়ে হচ্ছে আপনারা হচ্ছে যে কোনো ওয়ার্ডকে এভাবে করে ট্রান্সফার করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এডিটিং যে রিবনটা আছে তার আন্ডারে কাজগুলো। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে হোম ট্যাবের আন্ডারে যে রিবন অপশনগুলো আছে এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটা মোটামুটি একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটা মোটামুটি লং হয়ে গেছে, প্রায় 38-39 মিনিট হয়ে যাচ্ছে। তো বেশি লং করলে হয়তো আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন। তো আমি চেষ্টা করব 3টা টপিক 3টা ক্লাসে দেওয়ার জন্য। তো আজকের মতো তাহলে এই পর্যন্ত থাকলো। আপনাদের যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় হোম ট্যাবের আন্ডারে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ক্লাস আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।